ব্রেকিং নিউজ, মেজর মুজাফফর গ্রেপ্তার হওয়ার পরে অবশেষে রিমান্ডে সেনাবাহিনীর কাছে 10 জন নেতার নাম প্রকাশ করেছে। যেসব নেতা প্রভাবশালী নেতা, বর্তমানে খুবই প্রভাবশালী নেতা, সমস্ত কিছু ফাঁস করার পরে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন সেসব নেতাকর্মী। মেজর মুজাফফর জিয়াউর রহমানকে যেভাবে শেষ করেছিল সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে গুলি করার সময় কে কে জড়িত ছিল, কে কে উপস্থিত ছিল, এখন কোন কোন নেতাকর্মী জড়িত রয়েছে, সমস্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেলেছে। 45টা বছর কোন নেতার ছায়াতলে বাংলাদেশে ছিল, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ, একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে, আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অন্ধকারের চাদরে। চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের বুলেটের আঘাতে থমকে যায় বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন। রাউজানের গভীর জঙ্গলে লুকিয়ে ফেলা হয় তার মরদেহ। ৪৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সরাসরি গুলি করা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। মেজর মুজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন। একটা হচ্ছে বিপ্লব সরকার, আরেকটা হচ্ছে জয় বাংলা। ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম পলায়ন পর্বের অবসান। দীর্ঘ 4.5 দশক ধরে যে সত্য চাপা পড়েছিল ইতিহাসের নিকষ অন্ধকার ব্ল্যাক হোলে, অবশেষে তার দুয়ার খুলে গেল। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে ১৯৮১ সালের সেই রক্তাক্ত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি মোজাফফর হোসেন। দীর্ঘ বছর পর গ্রেপ্তার হওয়ায় তার কাছ থেকে পাওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর কোর্ট মার্শালে ১৮ কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন ৪৫ বছর ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে বুধবার রাতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়। মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। জিয়াউর রহমানকে হত্যার আগে পরে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের ভূমিকা কি ছিল? হত্যাকাণ্ডে পর্দার অন্তরালে কারা ছিল? এত বছর মোজাফফর কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন? জিয়া হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা এবং বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালে ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মোজাফফর হোসেন। জিয়াকে হত্যার মুহূর্তে তার কাছেই ছিলেন তিনি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের লিগাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের বর্ণনা রয়েছে। তিনি লেখেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মাসকারেনহাসের বর্ণনা অনুযায়ী জিয়া হত্যাকাণ্ডের প্রায় ১ ঘণ্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনাদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। তারা জিয়ার শোবার ঘরে তল্লাশি চালান। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও ছিলেন মেজর মোজাফফর। পালিয়ে যাওয়ার সময় সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে কয়েকজন নিহত হন। তবে পালাতে সক্ষম হন মেজর মোজাফফর ও মেজর এস এম খালেদ। ১৯৯৩ সালে মেজর খালেদ ব্যাংককে মারা যান। এখন জিয়া হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে শুধু মোজাফফরই জীবিত। তথ্য বলছে, এই সেনা কর্মকর্তা প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং ১৯৮১ সালে ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। জিয়া হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতায় ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে আত্মগোপনে থাকার গুঞ্জনও আছে। বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি ছদ্মনামে পরিচয় দিতেন মোজাফফর। ১৯৯৬ সালে তার দেশে ফেরার তথ্য রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, জীবিত একমাত্র গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তি মুজফ্ফর থেকে জিয়া হত্যার অজানা তথ্য উদ্ঘাটন করা যেতে পারে। 4 দশক আগে কেন, কোন কারণে একজন সফল রাষ্ট্রপতিকে এইভাবে হত্যা করা হলো? একজন আসামিকে যেহেতু পাওয়া গেছে, সেই আসামির মাধ্যমে জাতীয়ভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের ব্যাপারে মোটিভ জানা খুব প্রয়োজন বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের পরামর্শ তার। একটা সিভিল কমিশন গঠন করেন জিয়া রহমান হত্যাকাণ্ডের জন্য, এটা করা যেতেই পারে। একটা মার্শাল কোর্টে বিচার, আপনি এখনো কিন্তু ওনার কোনো বিচার হয় নাই, উনি তো পলাতক ছিলেন, বিচার হয় নাই বা বিচারের কোনো রায়ও হয় নাই কিন্তু ওনার ব্যাপারে। এই তদন্তের মাধ্যমে আমরা একটা বিশেষ হত্যাকাণ্ডকে, একটা ইম্পর্টেন্ট হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা কিন্তু অবগত হতে পারবো। দীর্ঘ সময় মুজফ্ফরের পলাতক থাকার রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অন্ধকারের চাদরে। কিন্তু পাপ কি আসলেই কখনো চাপা থাকে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন ধরা দিতেই হয়? সময়টা ১৯৮১ সালের ৩০ মে। গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের বুলেটের আঘাতে থমকে যায় বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন। রাউজানের গভীর জঙ্গলে লুকিয়ে ফেলা হয় তার মরদেহ। কিন্তু মানুষের মন থেকে কি তাকে মুছে ফেলা গিয়েছিল? ৩ দিন পর যখন শেরেবাংলা নগরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল, সেই কান্নার রোল কি পৌঁছায়নি ঘাতকদের কানে? সেই নির্মম হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজফ্ফর হোসেন। দীর্ঘ ৪.৫ দশক ধরে তিনি ছিলেন স্রেফ একটি অদৃশ্য ছায়া। প্রশ্ন উঠে, কোথায় ছিলেন তিনি এই ৪৫ বছর? কোন পরিচয়ে, কার আশ্রয়ে লুকিয়ে রেখেছিলেন নিজের রক্তাক্ত অতীতকে? প্রতিটা মুহূর্তে কি তাকে তাড়া করে ফেরেনি অপরাধবোধ, নাকি বুক ফুলিয়েই বেঁচেছিলেন সমাজের বুকে? অবশেষে শেষ হলো সেই মহাকাব্যিক লুকোচুরি। স্থান রাজধানীর বনানী। সময় ১৫ জুলাই বুধবার রাত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৪ দিক থেকে ঘিরে ফেলে ঘাতকের আস্তানা। কোনো আওয়াজ নেই, কোনো সুযোগ নেই পালানোর। ৪৫ বছরের আত্মগোপনের অবসান ঘটল মাত্র কয়েক মিনিটে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করলেন, মেজর মুজফ্ফর এখন খাঁচায় বন্দী। আজ তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। আদালত যে বিচার বহু বছর আগে করেছিলেন, আজ যেন নিয়তি তার চূড়ান্ত রায় কার্যকর করল। ইতিহাসের পাতা থেকে হয়তো পালিয়ে থাকা যায়, কিন্তু ইতিহাসকে কখনো ফাঁকি দেওয়া যায় না। মুজফ্ফরের এই গ্রেফতার কি বাংলাদেশের ইতিহাসের আরও কোনো অন্ধকার অধ্যায়ের জট খুলবে? ৪৫ বছর পর উন্মোচিত হতে চলেছে কি কোনো নতুন সত্য? মেজর মুজফ্ফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজফ্ফর। তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না, সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজফ্ফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন, যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই, দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা রাষ্ট্রপতি
সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হতো না। আমার নিজের রিলেটিভ তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার, তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোনো একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায় তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে, তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরিয়ে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিগ করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপরে করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাড়ি রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এইভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার 24-এর পরও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন নাটক হয়েছে, এই শিরিন শারমিন এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়েতে যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে, কারণ 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন, কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30শে মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান, আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার, এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর।
তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআরের পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা, এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এইটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গেছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই। এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যে ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সারোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয় সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাইলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল, কারা দেখেছে, কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইলো, কেন এটা ধরা যায় নাই, কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই, এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হলো আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেওয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায়নি। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না যে ও হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছেন। ভাই, তারেক রহমানরে আমি যদি আমার জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছি আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মায়েদ এগুলোর করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে, এটা আমার সমস্যা না, তাদের সমস্যা। তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নেই। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান মনে করেন জামাত ইসলাম, তারা এত ছাড় দিচ্ছে কেন? তারা ছাড় দিচ্ছে কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি নাকি আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশতে দেই তাহলে এই দেশটা আবার সেই ইন্ডিয়ার পেটে যাবে। সো তার চেয়ে বেটার আমরা বিরোধী দল থাকি, তারেক রহমান ক্ষমতায় থাকুক। এই জন্য তারা ছাড় দিচ্ছে। অনেক কিছুতেই বিরোধী দলের যেই রিয়াক্ট করা দরকার যেভাবে, তারা সেটা করে না। সো আমার যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে যদি তার কোনো একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে দেশের ভেতরে কিন্তু বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না। এখন তো সবাই বিএনপি হয়ে গিয়েছে, পুলিশের ভেতরে সবাই বিএনপি, আর্মির ভেতরে ওয়াকার নিজেও এখন বিএনপি। রাষ্ট্রপতি গতকালকে কি বলেছে দেখেন, শেখ হাসিনার এই দমন পীড়ন নির্যাতনের বহিঃপ্রকাশ আপনার জুলাই বিপ্লব। রাষ্ট্রপতি এখন এই কথা বলে, কি বদমাইশের বাচ্চা, সবাই এখন বিএনপি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।